আচ্ছা, গত ক্লাসে আমরা এই বেসিক অনেকগুলো নিয়ম, আজকে আমরা এখানে যে পদ্ধতিগুলো আছে অর্থাৎ আমাদের এখানে মূল কাজ হচ্ছে ডেপ্রিসিয়েশন নির্ণয় করা, ক্যালকুলেশন অফ কি ডেপ্রিসিয়েশন। তো ক্যালকুলেশন অফ ডেপ্রিসিয়েশনের জন্য আমাদের অনেকগুলো মেথড আছে। তো যে মেথডগুলো পরীক্ষা আসে ওই মেথডগুলো নিয়ে আমরা মূলত আলোচনা করব। কনসেপ্টটা প্রথমে লিখো স্ট্রেট লাইন মেথড, এক নম্বর দিয়ে লিখো স্ট্রেট লাইন মেথড। স্ট্রেট লাইন মেথড, স্ট্রেট লাইন মেথড। এই স্ট্রেট লাইন মেথড আমরা ইন্টারমিডিয়েট এসএসসি লেভেলে যে অবচয়গুলো বের করছি, যেমন আমাদের বিভিন্ন সম্পত্তির উপরে অবচয় বের করতে হয়, তো স্ট্রেট লাইন মেথডটা ওই পদ্ধতিটাই, অর্থাৎ সরলরৈখিক পদ্ধতি। এটার বাংলা হচ্ছে যে কি, এখানে কিছু বৈশিষ্ট্য আমরা মনে রাখবো। এক নম্বর বৈশিষ্ট্য হচ্ছে যে এই স্ট্রেট লাইন মেথডের ক্ষেত্রে প্রতি বছরের অবচয়ের পরিমাণ, প্রতি বছরের বার্ষিক অবচয়ের পরিমাণ, বার্ষিক অবচয়ের পরিমাণ সমান হবে। প্রতি বছরের বার্ষিক অবচয়ের পরিমাণ কি হবে? সমান হবে। তবে এখানে মনে করো কোন একটা সম্পত্তি বছরের মাঝামাঝি সময়ে ক্রয় করলো, সেটা তো আর বার্ষিক অবচয় নয়, সেক্ষেত্রে অবচয়টা দুইটা বছরের মধ্যে ডিফারেন্স হতেই পারে। তবে বার্ষিক অবচয় বললে প্রত্যেক বছরে বার্ষিক অবচয়ের পরিমাণটা কি থাকবে? সমান থাকবে। দুই নম্বর বৈশিষ্ট্য, এক্ষেত্রে লিখো বার্ষিক অবচয় সমান, খুবই গুরুত্বপূর্ণ, লিখো অ্যানুয়াল ডেপ্রিসিয়েশন সমান, আমরা ইংরেজিতে লিখি অ্যানুয়াল ডেপ্রিসিয়েশন সমান, annual depreciation সমান cost of assets minus salvage value divided by estimated life, এটা খুব মুখস্থ করে ফেলবা। এটা হচ্ছে স্ট্রেট লাইন মেথডের ক্ষেত্রে অ্যানুয়াল ডেপ্রিসিয়েশন নির্ণয় করার সূত্র। সূত্রটা কি তাহলে? কস্ট অফ অ্যাসেট মাইনাস সেলভেজ ভ্যালু ডিভাইডেড বাই কি এস্টিমেটেড লাইফ। আবার কস্ট অফ অ্যাসেট মাইনাস সেলভেজ ভ্যালু ডিভাইডেড বাই এস্টিমেটেড লাইফ, এগুলো সম্পর্কে গত ক্লাসে আমরা আলোচনা করছিলাম। কস্ট অফ অ্যাসেট বের করার নিয়মটা কি, একটা সম্পত্তি ক্রয় থেকে শুরু করে এটাকে ব্যবহার উপযোগী করে তোলা পর্যন্ত যত ধরনের খরচ হবে সবগুলা খরচ যোগ করলে পাওয়া যাবে কস্ট অফ অ্যাসেট। সেলভেজ ভ্যালুটা আমরা বলছিলাম একটা সম্পত্তি যতদিন ব্যবহার করব সেটাকে বলা হয় এস্টিমেটেড লাইফ। এস্টিমেটেড লাইফ শেষে যে মূল্যটা অবশিষ্ট থাকে সেটাকে বলা হয় কি সেলভেজ ভ্যালু। জাস্ট এই দুটো জিনিস আমরা মনে রাখলে হবে, এখানে আর কিছু দরকার নাই। রেট অফ ডেপ্রিসিয়েশনের দরকার না, আর এমনি লিখে রাখো রেট অফ ডেপ্রিসিয়েশন, মানে স্ট্রেট লাইন মেথডের ক্ষেত্রে রেট অফ ডেপ্রিসিয়েশন, রেট অফ ডেপ্রিসিয়েশনের সূত্রটা হচ্ছে 100% ডিভাইডেড বাই এস্টিমেটেড লাইফ, এস্টিমেটেড লাইফ। এটা হচ্ছে যে যদি আমাদেরকে সরলরৈখিক পদ্ধতি বা স্ট্রেট লাইন মেথডে যদি অবচয়ের হার বের করতে বলে তাহলে এটা দিয়ে লিখবো। শেষ এক নাম্বার। দুই নাম্বার দিয়ে লিখো রিডিউসিং ব্যালেন্স মেথড, রিডিউসিং ব্যালেন্স মেথড, রিডিউসিং ব্যালেন্স মেথড। এটাকে আবার ডিমিনিশিং ব্যালেন্স মেথডও বলা হয়। কি বলা হয়? ডিমিনিশিং ব্যালেন্স মেথডও বলা হয়। এটাকে আবার ডিক্লাইনিং ব্যালেন্স মেথডও বলা হয়। বাংলায় হচ্ছে যে আমাদের কি, বাংলায় হচ্ছে এটার নাম হচ্ছে যে বাংলায় হচ্ছে যে কি ক্রমহ্রাসমান জের পদ্ধতি। ক্রমহ্রাসমান কি, এক্ষেত্রে আমাদের কিছু বৈশিষ্ট্য আছে। প্রথম বৈশিষ্ট্য হচ্ছে এখানে আমাদের অবচয়গুলো নির্ণয় করতে হয় ভগ্নাংশ অর্থাৎ সম্পত্তির অবচয়যোগ্য মূল্যের উপর। কোথায়? সরলরৈখিক পদ্ধতিতে অবচয় ধার্য করতে হয় সম্পত্তির অবচয় মূল্যের উপর। প্রশ্ন করতে পারো স্যার কিভাবে? কারণ সম্পত্তির অবচয়যোগ্য মূল্য বা ডেপ্রিসিয়েবল কস্ট হচ্ছে যে কস্ট অফ অ্যাসেট থেকে সেলভেজ ভ্যালু বিয়োগ করলে হচ্ছে ডেপ্রিসিয়েবল কস্ট। মানে উপরে যে অংশটা লিখছি আমরা কস্ট অফ অ্যাসেট মাইনাস সেলভেজ ভ্যালু, এটা হচ্ছে যে এটা সমান হচ্ছে যে আমাদের ডেপ্রিসিয়েবল ভ্যালু বা ডেপ্রিসিয়েবল কস্ট। তাহলে সরলরৈখিক পদ্ধতিতে অবচয় নির্ণয় করা হয় ডেপ্রিসিয়েবল ভ্যালুর উপর, কিন্তু স্ট্রেট লাইন মেথড অর্থাৎ ডিক্লাইনিং ব্যালেন্স মেথডের ক্ষেত্রে অবচয় ধার্য করতে হয় সম্পত্তির কস্ট প্রাইসের উপর। অর্থাৎ এই পদ্ধতিতে
এই পদ্ধতিতে অবচয় ধার্য করা হয়, অবচয় ধার্য করা হয় সম্পত্তির ক্রয় মূল্যের উপর, ক্রয় মূল্যের উপর মানে কস্ট প্রাইসের উপর। এখান থেকে সেলভেজ ভ্যালুটা কি করা যাবে না, বাদ দেওয়া যাবে না। 2 নাম্বার সরলরৈখিক পদ্ধতি, সরি এই ডিক্লাইনিং ব্যালেন্স মেথড বলো অথবা রিডিউসিং ব্যালেন্স মেথড বলো অথবা এর পরে আমরা যে মেথডটা পড়ব সেটা হচ্ছে ডাবল ডিক্লাইনিং ব্যালেন্স মেথড বলো, প্রত্যেকটা মেথডের ক্ষেত্রে মনে রাখবা প্রশ্নে অবশ্যই অবচয়ের হার দেওয়া থাকতে হবে। প্রশ্নে অবশ্যই অবচয়ের হার কি, আর প্রশ্নে যদি অবচয়ের হার দেওয়া না থাকে অবচয়ের হারটা আমাদেরকে বের করে নিতে হবে। তাহলে 2 নম্বর পয়েন্ট লিখো, অবচয়ের হার লাগবে, অবচয়ের হার লাগবে। তাহলে অবচয়ের হারের সূত্রটা যদি আমরা লিখি, রেট অফ ডেপ্রিসিয়েশন, রেট অফ ডেপ্রিসিয়েশন এটা সূত্রটা লিখো। এটা সূত্রটা হচ্ছে 1 মাইনাস রুট ওভার উপর লিখবা সেলভেজ ভ্যালু, সেলভেজ ভ্যালু ডিভাইডেড বাই কস্ট অফ অ্যাসেট, কস্ট অফ অ্যাসেট এখানে n ইনটু 100। এটা হচ্ছে আমাদের ফিনান্সের মত, এটা হচ্ছে আমাদের কি, এটা হচ্ছে যে রেট অফ ডেপ্রিসিয়েশন বের করার ফর্মুলা। আবার দেখো 1 মাইনাস রুট ওভার এখানে n, n মানে এখানে আয়ুষ্কাল, n মানে এখানে কি আয়ুষ্কাল বা বছর। আর সেলভেজ ভ্যালুটা তো আমরা আগে পড়ছি, সেলভেজ ভ্যালু আর নিচে কস্ট অফ অ্যাসেট, এটা বের করে আমরা 1 থেকে বিয়োগ করার পর 100 দ্বারা গুণ করলে কি চলে আসবে রেট অফ ডেপ্রিসিয়েশন। এটা দেখবা কিছু কিছু বইতে এই সূত্রটা যে ওই যে ডাবল ডিক্লাইনিং ব্যালেন্স মেথডের সূত্রটা দেওয়া আছে, অর্থাৎ 100 মাইনাস ডিভাইডেড বাই কি এস্টিমেটেড লাইফ ইনটু 2, এটা দিয়ে করা যাবে না। রিডিউসিং ব্যালেন্স মেথড বললে অবশ্যই এটা দিয়ে করতে হবে। কোনটা দিয়ে? এইটা, অর্থাৎ এই সূত্রটা দিয়ে আমরা রেট অফ ডেপ্রিসিয়েশনটা বের করব। মনে থাকবে এটা একটা যদি একটু যদি আমরা যদি নমুনা দেখি, এখানে প্রত্যেক বছরে আমাদের ডেপ্রিসিয়েশনটা বের করতে হবে কিসের উপর, কস্ট প্রাইসের উপর। প্রথম বছরে বের করব কস্ট প্রাইসের উপর, এর পরের বছরগুলোতে বের করব আমরা কিসের উপর, অর্থাৎ বুক ভ্যালুর উপর। প্রথম বছরে আমরা বের করব কস্ট প্রাইসের উপর, আর এর পরের বছরগুলোতে বের করব আমরা কিসের উপর। এখন আমরা মনে করো কাল্পনিক একটা তথ্য ধরি, যেমন আমরা ধরে নিলাম যে একটা সম্পত্তির আয়ুষ্কাল মনে করো 3 বছর, এর মান লিখলাম 3, এটা আনুমানিক তথ্য। কত 3? সেলভেজ ভ্যালু দেওয়া আছে মনে করো 10,000 টাকা, তাহলে লিখলাম 10,000। এটা দেওয়া আছে 1 লক্ষ, তাহলে এটা লিখলাম 1 লক্ষ ইনটু 100। তাহলে দেখি রেটটা বের করো দেখি। প্রথমে যে কাজটা করবে এই অংশের কাজ করো, এই অংশের যদি কাজ করি তাহলে এখানে 10,000 কে 1 লক্ষ দ্বারা ভাগ করলে 0.10, ঠিক আছে না? 0 কত? এখন সাইন্টিফিক ক্যালকুলেটর নাও, ক্যালকুলেটর নিয়ে প্রথমে 3 উঠাইবা, প্রথমে 3 দিবা, এরপরে শিফট দিবা 94.6, এরপরে হচ্ছে যে তোমার এরকম একটা চিহ্ন আছে ওই চিহ্নটা দিবা, হ্যাঁ পাওয়ার বলার কে, অর্থাৎ শিফট দিয়ে এটা দিলে একটা রুটের মতো অংশ উঠবে, উঠার পরে তারপরে 0.10 দিয়ে সমান চিহ্ন দাও। তাহলে 3 শিফট ক্যালকুলেটর ওপর, হ্যাঁ আপনি যে পারেন না ওটা বলেন এখন। 0.10, তাহলে এটা বের হইছে তোমার ইনটু 100, তাহলে এটা বের হচ্ছে 1 মাইনাস 0.46, তাহলে 1 থেকে 1 মাইনাস 0.46 ইনটু 100, তাহলে 54%। তাহলে রেট অফ ডেপ্রিসিয়েশন আসছে কত পার্সেন্ট? 54% বের হয়েছে। রেট অফ ডেপ্রিসিয়েশন কত পার্সেন্ট? 54% বের হয়েছে। 46 তো প্রথমে বের হয়েছে,
1 থেকে 46 বিয়োগ করলে 56, ওটার সাথে 100 গুণ করলে 56%, সরি 54%। প্রথমে এটা বের হয়েছে 4.46, 1 থেকে বিয়োগ করলে 0.54, 100 দ্বারা গুণ করলে কত? 54%। এখন দেখো এই পদ্ধতি 53%, হ্যাঁ 53%। আচ্ছা, এখন আমাদেরকে এখানে আমরা ডেপ্রিসিয়েশনটা কিভাবে বের করব? ঠিক আছে, এখানে আমরা ডেপ্রিসিয়েশনটা কিভাবে বের করব দেখো। কলামটা সবসময় একই রকমের হবে, উঠানোর দরকার নেই, একটু বুঝো। প্রথমে ইয়ারের কলাম হবে ইয়ার, এরপর হচ্ছে যে ওপেনিং ভ্যালু, ওপেনিং ব্যালেন্স, ওপেনিং ব্যালেন্স, এরপর হচ্ছে রেট অফ ডেপ্রিসিয়েশন, এরপর হচ্ছে অ্যানুয়াল ডেপ্রিসিয়েশন, এটা হচ্ছে এরপর হচ্ছে যে আমাদের অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন, বুক ভ্যালু, লাস্ট হচ্ছে বুক ভ্যালু। এটা রিডিউসিং ব্যালেন্স মেথডে ডেপ্রিসিয়েশন বের করা বলতে পারো, অথবা যদি আমাদেরকে বলে যে শিডিউল অফ ডেপ্রিসিয়েশন আন্ডার কি রিডিউসিং ব্যালেন্স মেথড, তখন আমরা এই পদ্ধতিতে করব। আর এটা আরেকটু ভালো করে শিখবা, কারণ এর পরের মেথড যেটা আছে ডাবল ডিক্লাইনিং ব্যালেন্স মেথড, ওটা কিন্তু সেম, শুধু এটার পার্থক্যটা হচ্ছে যে আমাদের রেটটা বের করা। রেট অফ ডেপ্রিসিয়েশন শুধু পার কোনো পার্থক্য নাই, দুইটা সেম। তাহলে এখন দেখো, যেমন আমরা প্রথম বছরটা যদি আমরা বলি, আমাদের সম্পত্তির মূল্য কয় মূল্য কত টাকা ধরছিলাম আমরা? 1 লক্ষ। তাহলে 1 লক্ষ টাকা, রেট অফ ডেপ্রিসিয়েশন 54%, তাহলে 1 লক্ষ টাকা 54% মানে 54,000 টাকা। কত টাকা? প্রথম বছরে অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন যা আছে তাই বসে যাবে। আর বুক ভ্যালুটা হচ্ছে ওপেনিং ব্যালেন্স থেকে অ্যানুয়াল ডেপ্রিসিয়েশন বিয়োগ। তাহলে ওপেনিং ভ্যালু হচ্ছে 1 লক্ষ টাকা, অ্যানুয়াল ডেপ্রিসিয়েশন হচ্ছে কত টাকা? 54,000 টাকা, তাহলে 46,000 টাকা। প্রথম বছরে কাজ শেষ। আর দ্বিতীয় বছর হবে, প্রথম বছরে যেটা এন্ডিং ছিল সেটা দ্বিতীয় বছরে হয়ে যাবে ওপেনিং 46,000, 54%। তাহলে করো 46,000 এর 54% করো 24,840, 24,840। এইটা এখন আসে অ্যাকুমুলেটেডটা কিভাবে করবা? প্রথম বছরে যেটা পাইছে এটার সাথে যোগ করে এখানে লিখবে, এরপর এখানে যে এরকম করে করে যাবা। তাহলে করো 54,000 78,840, 78,840। এখন এন্ডিংটা কিভাবে বের করবা? 46,000 থেকে অ্যানুয়াল ডেপ্রিসিয়েশন বিয়োগ করো, 21,160, 21,160। এরপরে আসুন তৃতীয় বছর, তৃতীয় বছরে হয়ে যাবে 21,000 কত? 160 টাকা। 11,000। এখন এখানে একটা বিষয় দেখো, আমাদের সম্পত্তিটার আয়ুষ্কাল কয় বছর? 3 বছর। 3 বছর শেষে বলছে কত টাকা থেকে যাবে? তাহলে এখানে লিখে দেব আমরা আগে থেকে 10,000 টাকা, কারণ এই টাকাটা সেলভেজ ভ্যালু থেকে যাবে, ওরা বলে দিয়েছে। কয় বছর শেষে? 3 বছর শেষে সেলভেজ ভ্যালু থেকে যাবে বলছে কত টাকা? তাহলে আমরা 3 বছরে কাজ করতেছি, 10,000 টাকা লিখে দিলাম। আমাদের ওপেনিং ব্যালেন্স আছে কত টাকা? 21,160 টাকা। বছর শেষে থেকে যাবে 10,000 টাকা, তাহলে অবশ্যই হচ্ছে 11,100 কত টাকা? 60 টাকা। অর্থাৎ লাস্ট বছরে গিয়ে যেটা করব, ওপেনিং ব্যালেন্স থেকে বুক ভ্যালু যেটা থেকে যাবে বলছে, অর্থাৎ বুক ভ্যালু বা সেলভেজ ভ্যালু যেটা থেকে যাবে বলছে, এই দুইটার পার্থক্যটা হচ্ছে অ্যানুয়াল ডেপ্রিসিয়েশন। তাহলে এটা হচ্ছে 90,000 টাকা। শেষ। কত সহজ হবে? এটা হচ্ছে শিডিউল অফ ডেপ্রিসিয়েশনও বলতে পারো, অথবা আমাদেরকে যদি ডাবল ডিক্লাইনিং ব্যালেন্স অথবা আমাদেরকে রিডিউসিং ব্যালেন্স মেথডে যদি অবশ্যই বের করতে বলে এভাবে বের করব আমরা। আবার শিডিউল বের করতে বলে এখানে, কিন্তু শিডিউল বের করতে বলে এটাই করতে হবে তোমাকে। দুইটা মেথড, ডাবল ডিক্লাইনিং ব্যালেন্স মেথড বলো, রিডিউসিং ব্যালেন্স মেথড বলো, সেম কলাম, সেম কাজ, সেম কনসেপ্ট, শুধু পার্থক্যটা হচ্ছে রেট অফ ডেপ্রিসিয়েশনটা ডাবল ডিক্লাইনিং ব্যালেন্স মেথডের ক্ষেত্রে হবে। তাহলে 3 নাম্বার ডাবল ডিক্লাইনিং ব্যালেন্স মেথড। তাহলে এটার ক্ষেত্রে শুধু রেট অফ ডেপ্রিসিয়েশনটা হচ্ছে যে আমাদের সূত্রটা আলাদা,
এটার সূত্রটা হচ্ছে কি 100% ডিভাইডেড বাই এস্টিমেটেড লাইফ ইনটু 2 অর্থাৎ জাস্ট এটার জায়গায় কি আসছে পার্থক্য এখানে আসছে আর বাকি সব একই রকম সব কনসেপ্ট একই রকম মনে থাকবে এটা হচ্ছে ডাবল ডিক্লাইনিং ব্যালেন্স তাহলে ডাবল ডিক্লাইনিং ব্যালেন্স মেথডের ক্ষেত্রে আমাদের কর্মগুলোর উপর অবচয় ধরতে হবে ডাবল ডিক্লাইনিং ব্যালেন্স মেথডের ক্ষেত্রে প্রথমে অবচয়ের হার লাগবে না দেওয়া না থাকলে আমাদেরকে এই সূত্রটা দিয়ে বের করব রিডিউসিং ব্যালেন্স মেথডের ক্ষেত্রে বের করছে এটা দিয়ে কিন্তু ডাবল ডিক্লাইনিং ব্যালেন্স মেথডের ক্ষেত্রে করব কোনটা দিয়ে এই সূত্রটা দিয়ে ঠিক আছে কিনা এই সূত্রটা দিয়ে আর কনসেপ্টটা একই রকম এখানে যেমন আমাদেরকে বিভিন্ন বছরের আমাদের প্রথম বছরের কয়গুলোর উপর পরবর্তী বছরের উপরে যেমন ভোগবেলের উপর অবচয় বের করতে হয় সেম কাজটা এখানেও আমাদেরকে করতে হবে তাহলে 3 নাম্বার আর আলাদা করে লিখে দেওয়া দরকার আছে কিনা এখানে স্টেটমেন্টটাতে কারো সমস্যা আছে কিনা না 4 নাম্বার দিয়ে লিখো প্রোডাকশন মেথড 4 নাম্বার দিয়ে লিখো প্রোডাকশন মেথড production method oblique দিয়ে লিখো hourly method oblique দিয়ে লিখো units activity method অর্থাৎ production method বা hourly method অথবা ইউনিটস অ্যাক্টিভিটি মেথড ঠিক আছে এই ক্ষেত্রে সর্বপ্রথম এখানেও কিন্তু আমাদের সর্বপ্রথম বের করতে হবে আমাদের কি ডেপ্রিসিয়েশন পার ইউনিট বের করতে হবে খুবই গুরুত্বপূর্ণ প্রথম কাজ হচ্ছে ডেপ্রিসিয়েশন পার ইউনিট এখানে একটা কথা আছে যদি ইউনিট দেওয়া থাকলে তখন লিখবা পার ইউনিট আওয়ার দেওয়া থাকলে লিখবা পার আওয়ার কিলোমিটার দেওয়া থাকলে লিখবা পার কিলোমিটার মিটার দেওয়া থাকলে লিখবা পার মিটার কেজি দেওয়া থাকলে লিখবা পার কেজি টন দেওয়া থাকলে লিখবা পার টন যেটা বলে আমরা ওইখানে ওইটার রেটটা প্রথমে বের করে নেব তো এটা সূত্রটা হচ্ছে উপরে হচ্ছে কস্ট অফ অ্যাসেট মাইনাস সেলভেজ ভ্যালু ডিভাইডেড বাই টোটাল প্রোডাকশন এটা হচ্ছে আমাদের কি আচ্ছা এখানে আরেকটা বিষয় দেখো আমাদের তো প্রোডাকশন দেওয়া থাকলে প্রোডাকশন লিখবো অনেক সময় কিলোমিটার দেওয়া থাকতে পারে না তখন কি লিখবো এখানে টোটাল কিলোমিটার যদি আওয়ার দেওয়া থাকলে লিখবো টোটাল আওয়ার মনে থাকবে কেজি দেওয়া থাকলে লিখবো টোটাল কেজি যেটা বলা থাকবে ওইটাই লিখবো আমরা ঠিক আছে এটা প্রথম সেকেন্ড সূত্রটা হচ্ছে যে আমাদের দ্বিতীয় সূত্রটা হচ্ছে লিখো দ্বিতীয় সূত্রটা হচ্ছে annual depreciation সমান depreciation per unit into particular production unit এই জিনিসটা কি দেখো যেমন এদিকে দেখো মনে করো প্রথম বছরে আমাদের পণ্য উৎপাদিত হয়েছে 5000 ইউনিট দ্বিতীয় বছরে পণ্য উৎপাদিত হয়েছে 10000 ইউনিট তৃতীয় বছরে পণ্য উৎপাদিত হয়েছে মনে করো 15000 ইউনিট তাহলে আমাদের টোটাল প্রোডাকশন কত ইউনিট টোটাল প্রোডাকশন হচ্ছে 30000 ইউনিট এটা প্রশ্নে দেওয়া থাকতে পারে অথবা পার্টিকুলারলি সবগুলো যোগ করিও পাইতে পারি এই যে আমরা এখানে টোটাল প্রোডাকশন লিখলাম তাহলে ওইখানে কত লিখব আমরা 30000 মনে করো সম্পত্তিটার মূল্য আছে 1 লক্ষ টাকা সেলভেজ ভ্যালু দেওয়া আছে 10000 টাকা
এখন রেট অফ ডেপ্রিসিয়েশনটা তাহলে কিভাবে বের করব আমরা বলো। তাহলে রেট অফ ডেপ্রিসিয়েশন হবে আমাদের, রেট অফ ডেপ্রিসিয়েশনটা হচ্ছে আমাদের 1 লক্ষ মাইনাস 10,000 ডিভাইডেড বাই কত 30,000। তাহলে 90,000 কে 30,000 দ্বারা ভাগ করো, 90,000 কে 30,000 দ্বারা ভাগ করো, 3 হবে যে 90,000 কে 30,000 দ্বারা ভাগ করলে কত 3,000 3 সরি শুধু 3 টাকা 3 পার ইউনিট। তাহলে পার ইউনিটে কত টাকা 3 টাকা, অর্থাৎ রেট অফ ডেপ্রিসিয়েশন পার ইউনিটে কয় টাকা 3। এখন দেখো আমি যদি প্রথম বছরের অবচয় বলতে একবারে সহজ 5,000 গুণ 3 ডেপ্রিসিয়েশন বের করব। এটা বের করব কিভাবে 10,000 গুণ 3 এটা বের করব কিভাবে সোজা না বুঝলে খানের মতো সোজা, ঠিক আছে খানের মতো সোজা। হানি ছিল স্যার, এরপরে তাহলে এটা সহজে এটা পারা যাবে তো, ওকে গেল এটাও। তাহলে আমাদের প্রোডাকশন এখন আসো প্রোডাকশন মেথড। এরপর লাস্ট ওয়ান হচ্ছে যে লিখো সামিয়ার ডিজিট মেথড। 4 নাম্বার সামিয়ার 4 নাম্বার না 5 নাম্বার 5 নাম্বার সামিয়ার ডিজিট মেথড। সামিয়ার ডিজিট মেথড সামিয়ার ডিজিট মেথড বাংলায় এটাকে বলা হয় বর্ষ সংখ্যার সমষ্টি পদ্ধতি। বর্ষ সংখ্যার সমষ্টি পদ্ধতি, বর্ষ 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 বছর বর্ষ সংখ্যার সমষ্টি পদ্ধতি। এত কিছু বুঝাই না মনে হয় বর্ষ সংখ্যার সমষ্টি পদ্ধতি। এখন আসো এই ক্ষেত্রে আমাদেরকে প্রথমে যেটা বের করতে হবে সেটা হচ্ছে সামিয়ার ডিজিটটা বের করতে হবে। সামিয়ার ডিজিট আমরা একটু শৈশবে ফিরে যাব। ক্লাস 9 10 এ আমরা সমান্তর দ্বারার অঙ্ক করছিলাম, মনে আছে? নাই মনে নাই? সমান্তর দ্বারার আমাদের কি অর্থাৎ বিভিন্ন সংখ্যার যোগফল সমষ্টি নির্ণয় করার সূত্র কি ছিল? n * n + 1 ডিভাইডেড বাই 2। এখানে সামিয়ার ডিজিট বের করার সূত্র আছে n * n + 1 ডিভাইডেড বাই কি 2। এখানে n মানে কি বছর সংখ্যা, এর মানে কি মনে করো ধরলাম যে আমাদের এখানে বছর আছে 3, তাহলে 3 * 3 + 1 ডিভাইডেড বাই 2। তাহলে 3 4 12 6 সামিয়ার ডিজিট বের করে দেব। এরপরে 2 নাম্বার হচ্ছে অ্যানুয়াল অ্যাপ্রিসিয়েশন সমান সূত্রটা আগের মতো কস্ট মাইনাস সেলভেজ ভ্যালু ইনটু এখানে লিখবা নিচে লিখবা সামিয়ার ডিজিট, সামিয়ার ডিজিট আর উপরে লিখবা পার্টিকুলার রিমেইনিং ইয়ার, রিমেইনিং ইয়ার। এটা সূত্র। এখন আগে কিছুক্ষণ আগে আমরা যে তথ্যটা এখন আসো প্রথম বছরে যদি আমরা অবচয় বের করি আমাদের কস্ট প্রাইস কিছুক্ষণ আগে যেটা ধরলাম 1 লক্ষ টাকা, সেলভেজ ভ্যালু কত 10,000। সামিয়ার ডিজিট কত বের করছে 6 প্রথম বছরে। আচ্ছা এখানে রিমেইনিং ইয়ার মানে কত, মানে সম্পত্তিটা আর কত বছর ব্যবহার করতে পারবো। আচ্ছা প্রথম বছর থেকে সম্পত্তিটা কয় বছর ব্যবহার করতে পারবো আমরা? 3 বছর। এস্টিমেটেড লাইফ কয় বছর? 3 বছর। কয় বছর ব্যবহার করতে পারবো? তাহলে প্রথম বছরে হবে 3। তাহলে আমাদের आंसरটা বের হয়ে যাবে। অর্থাৎ এখানে 10,000 90,000 90,000 কে 3 দিয়ে গুণ করে 6 দিয়ে ভাগ করলে আমাদের आंसर চলে আসবে। আবার দ্বিতীয় বছরেরটা যখন করব সেকেন্ড ইয়ারেরটা এটা আর বিয়োগ করার দরকার না 90,000 টাকা ইনটু এখন এক বছরে ব্যবহার করে বলছে না, তাহলে আর থাকবে কয় বছর? আর থাকবে 2 বছর। কয় বছর থাকবে? তাহলে উপরে হচ্ছে 2 নিচে 6 বের হয়ে যাবে। এরপর আমরা যখন থার্ড ইয়ারটা করতে যাব তখন হবে 90,000, মানে এটা লিখলাম না আর কি, একবার বিয়োগ করে দিয়েছি, সেম কাজ হবে। 90,000 ইনটু উপরে 1 নিচে হচ্ছে 6 বের হয়ে যাবে।
এভাবে যদি 5 বছর থাকে প্রথম বছর হবে 5 4 3 2 1 এভাবে। এটা হচ্ছে যে আমাদের সাম ইয়ার ডিজিট মেথডের ক্ষেত্রে কি করবে বের করা, ডেপ্রিসিয়েশন বের করার কি ফর্মুলা। আমাদের এখানে আর কোনো ফর্মুলা নাই, জাস্ট এখন একটু আমরা ওই যে শিডিউল বের করতে বলে মাঝে মাঝে। কি বের করতে বলে? শিডিউল। আমরা একটু শিডিউলগুলো দেখব, তারপরে রেকর্ডিং প্রসেসটা আমরা করব। শিডিউলটা দেখি। আমাদের এখানে কয়টা মেথড ছিল টোটাল? 5টা। 5টা মেথডের ভিতরে 2টা মেথডের শিডিউল অলরেডি দেখানো হয়ে গেছে। কোনটা কোনটা? ডিক্লাইনিং ব্যালেন্স মেথড আর ডাবল ডিক্লাইনিং ব্যালেন্স মেথড, যেটা করছে ওইটা। এখন আমরা জাস্ট আর বাকি যে তিনটা দেওয়া আছে ওই তিনটার শিডিউলগুলো কি হতে পারে একটু দেখব আমরা। যেমন এক নাম্বারটা ছিল আমাদের স্ট্রেট লাইন মেথড। কোন মেথড? স্ট্রেট লাইন মেথড। এখন আসে স্ট্রেট লাইন মেথডের ক্ষেত্রে শিডিউলটা হবে জাস্ট আমরা কলামগুলো দেখব আর কিছু না। কলামটা হবে শিডিউলটা হবে আমাদের প্রথমে আমাদের ইয়ার থাকবে এখানে কস্ট প্রাইস থাকবে কস্ট, তারপরে এনুয়াল ডেপ্রিসিয়েশন, এরপরে অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন, বুক ভ্যালু। এটা কোন মেথড? এটা হচ্ছে স্ট্রেট লাইন মেথড। এক নাম্বারটা প্রথমটা শিডিউলটা উপরে লিখবো আমরা কি শিডিউল অফ ডেপ্রিসিয়েশন। তাইলে ইয়ার কস্ট প্রাইস আর কস্ট প্রাইসটা প্রত্যেক বছরে সমান থাকবে, অ্যানুয়াল ডেপ্রিসিয়েশনটা প্রত্যেক বছরে সমান থাকবে। সেই হবে কি অ্যাকুমুলেটরটা কিভাবে বের করব? প্রথম বছরটা লিখে ফেলবো, এরপর এটার সাথে যোগ করে এখানে এরকম করে যোগ করে লিখব। আর বুক ভ্যালুটা হবে সব সময়, বুক ভ্যালু বের করার সূত্রটা কতদিন বলছিলাম? বুক ভ্যালু বের করার সূত্রটা হচ্ছে কস্ট মাইনাস অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন। বুক ভ্যালু বের করার সূত্রটা কি? বুক ভ্যালু বের করার সূত্রটা হচ্ছে কস্ট মাইনাস অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন। তাহলে এখানে আমাদের কস্ট তো জানাই আছে, অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশনও প্রত্যেক বছর একটা পাবো। তাহলে বিয়োগ করে আমরা বুক ভ্যালুটা বের করে ফেলতে পারবো। লাস্ট বছরও কি এখানে সেম করব? এখানে আমাদের ওই যোগ বিয়োগ করার দরকার নেই, কারণ এখানে মিলে যায় অটোমেটিক্যালি। গেল এটা। এরপরে 2 নাম্বারটা তো আমরা 2 নাম্বার আর 3 নাম্বার আমরা অলরেডি আলোচনা করছি শিডিউলগুলো। আর 4 নাম্বারটা ছিল আমাদের প্রোডাকশন মেথড। তো এই প্রোডাকশন মেথডের ক্ষেত্রে শিডিউলটা হবে এখানেও প্রথমে ইয়ার থাকবে, এরপরে এখানে আমাদের থাকবে কস্ট প্রাইসটা থাকবে, তারপর এখানে থাকবে আমাদের ইয়ারলি প্রোডাকশন, থাকবে, রেট অফ ডেপ্রিসিয়েশন থাকবে বা ডেপ্রিসিয়েশন পার ইউনিট থাকবে, এরপরে হচ্ছে অ্যানুয়াল ডেপ্রিসিয়েশন, অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন, বুক ভ্যালু। এটা হচ্ছে আমাদের কোন মেথড? এটা হচ্ছে প্রোডাকশন মেথড বা আওয়ারলি মেথড অথবা আমাদের ইউনিট অ্যাক্টিভিটি মেথড। ইয়ারটা লিখবো কস্ট প্রাইস আগের মতো ঠিক থাকবে। এখানে আমাদের ইয়ারলি প্রোডাকশন গুলো প্রশ্নে দেওয়া থাকবে। রেট অফ ডেপ্রিসিয়েশন প্রথমে বের করব, তাহলে দুটোটা গুণ করলে আমাদের কি বের হয়ে যাবে? এনএল ডেপ্রিসিয়েশন আর অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশনটা আগের মতো, বুক ভ্যালু আগের মতো। অর্থাৎ কস্ট প্রাইস থেকে অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন বিয়োগ করলে কি চলে আসবে? লাস্ট ওয়ান ছিল আমাদের কোন মেথড? সাম ইয়ার ডিজিট মেথড। তো সাম ইয়ার ডিজিট মেথডের ক্ষেত্রে দেখো এখানেও প্রথমে আমাদের কি থাকবে? ইয়ার থাকবে, তারপর হচ্ছে যে কস্ট, অ্যানুয়াল ডেপ্রিসিয়েশন, এরপরে অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন, বুক ভ্যালু। তো এখানে অ্যানুয়াল ডেপ্রিসিয়েশনটা বের করার সময় যে আমরা কস্ট প্রাইস থেকে যে কাজগুলো করছিলাম এই কাজগুলো এখানে করতে পারো, অথবা অ্যানুয়াল ডেপ্রিসিয়েশনগুলো আগে বের করে এখানে শিডিউলে কি করতে পারো? বসাতে পারো। তবে কাজ করতে সুবিধা হচ্ছে যে আগে আমরা বের করে তারপরে এখানে বসালে সেটা হচ্ছে সুবিধা। অথবা এখানে ভিতরে করলে কিভাবে করবে? যেমন আমাদের 1 লক্ষ টাকা ছিল কস্ট প্রাইস মাইনাস 10,000, প্রথম বছরেরটা ছিল উপরে 3 নিচে ছিল 6, প্রথম বছরটা বের হবে। এরপরে দ্বিতীয় বছরে আর বিয়োগ করার দরকার নাই, 90,000 ইনটু উপরে 2 নিচে 6, তাহলে দ্বিতীয় বছরটা বের হবে।
তৃতীয় বছর হচ্ছে 90,000 ইনটু উপরে 1 নিচে 6 তাহলে তৃতীয় বছরটা এভাবে করতে পারো অথবা আলাদা জায়গায় বের করে আমি দেখাইতে পারো। এটা হচ্ছে যে আমাদের কি তৃতীয় বছরেরটা আমাদের শেষ। এখন আসো রেকর্ডিং প্রসেস জাবেদা, এখানে তিনটা জাবেদা হয়, জাবেদাগুলো লিখে রেখে দেবো। লিখো রেকর্ডিং প্রসেস, রেকর্ডিং প্রসেস। রেকর্ডিং প্রসেস, তো রেকর্ডিং প্রসেসটা হচ্ছে যে প্রথমে লিখো এক নাম্বার দিয়ে লিখো পারচেজ অফ অ্যাসেট, পারচেজ অফ অ্যাসেটস। কোন সম্পত্তি যখন ক্রয় করবে ওই তারিখের জাবেদা, ঠিক আছে? এটা জাবেদাটা তাহলে কি হবে? পার্টিকুলার অ্যাসেট ডেবিট, পার্টিকুলার অ্যাসেট ডেবিট ক্যাশ বা ব্যাংক ক্রেডিট। শেষ এইটাই। আর এটা তারিখটা হবে যে তারিখে ক্রয় করা হয়েছে, যে তারিখে ক্রয় করা হয়েছে ওই তারিখটা হবে, যে তারিখে ক্রয় করা হয়েছে ওই তারিখটা হবে এখানে। এরপরে 2 নাম্বার, 2 নাম্বার হচ্ছে যে লিখো রেকর্ডেড অফ ডেপ্রিসিয়েশন, রেকর্ডেড অফ ডেপ্রিসিয়েশন। তো ডেপ্রিসিয়েশন লিপিবদ্ধ করার কমন জাবেদা, জাতীয় জাবেদা, সেটা কি? ডেপ্রিসিয়েশন এক্সপেন্স ডেবিট, অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন ক্রেডিট। এটা তারিখটা হবে হিসাবকালের শেষ দিন, হিসাবকালের শেষ দিন। আচ্ছা, ডেপ্রিসিয়েশনটা কি প্রতিষ্ঠানের জন্য সম্পদ দায় নাকি আয়? ডেপ্রিসিয়েশনটা প্রতিষ্ঠানের দায়, আয় নাকি সম্পদ? কি ব্যয়। ডেপ্রিসিয়েশনটা হচ্ছে কি? তো আমরা শিখে আসছি ব্যয়গুলা প্রতিষ্ঠানের হিসাবকাল শেষে কি করে দিতে হয়? বন্ধ করে দিতে হয়। ব্যয়গুলা কি করে দিতে হয়? তাহলে 3 নাম্বারটা হচ্ছে যে টু ক্লোজ depreciation expense। তো এটা জাবেদাটা হচ্ছে ইনকাম সামারি ডেবিট, ইনকাম সামারি ডেবিট, accumulated sorry depreciation expense credit। এটারও তারিখ হবে হিসাবকালের শেষ দিন। এই তিনটা হচ্ছে বেদ জাবেদা আমাদের। এই তিনটা হচ্ছে কি? আবার মাঝে মাঝে আমাদেরকে কোন সম্পত্তি বিক্রয় করে ফেলে, কি করে ফেলে? বিক্রয়। তো বিক্রয় সংক্রান্ত একটা জাবেদা সবসময় না, মাঝে মাঝে হতে পারে। সেল অফ অ্যাসেট, সেল অফ অ্যাসেট উইথ প্রফিট অর লস। সেটা আমরা প্রফিটেও বিক্রি করতে পারি, লসও বিক্রি করতে পারি। আচ্ছা, সম্পত্তি বিক্রি করলে ক্যাশ টাকা বাড়বে না নাকি কমবে? তাহলে ক্যাশ ডেবিট। আর মনে রাখবা, কোন সম্পত্তি বিক্রি করলে এটার জন্য যে অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশনটা আমরা সৃষ্টি করছি, ওই ডেপ্রিসিয়েশনটাকে আমাদেরকে বাদ দিতে হবে, অবলোকন করে ফেলতে হবে। নরমালি অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশনটা ক্রেডিট হয়, বাদ দেওয়ার জন্য তাহলে এটাকে কি করতে হবে? ডেবিট। তাহলে অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন ডেবিট। এখানে লস হলে লসটা ডেবিট হবে, লস হলে লসটা কি হবে? ডেবিট হবে। তারপরে পার্টিকুলার অ্যাসেট ক্রেডিট, পার্টিকুলার অ্যাসেটস ক্রেডিট। আর প্রফিট হলে প্রফিটটা ক্রেডিট হবে। তবে দুইটা কখনো একসাথে হবে না,
ক্যাশ ডেবিট, অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন ডেবিট। আর লস হলে লস ডেবিট হবে, তখন আর প্রফিট আসবে না। আবার প্রফিট হলে প্রফিট ক্রেডিট হবে, তখন আবার কি আসবে না, লস আসবে না। আর পার্টিকুলার আর অ্যাসেটটা কমবে ও কস্ট, সব ডেবিট হচ্ছে উপরে তো সব এই তিনটা ডেবিট আর এই দুটোটা হচ্ছে যে ক্রেডিট। প্রফিট। তাহলে এই তিনটা হচ্ছে ওই লস আর কি প্রফিট কখনো একসাথে আসবে না, যে কোনো একটা আসবে। প্রফিট হলে লস হবে না, লস হলে কি হবে না, প্রফিট হবে না। তাহলে প্রফিট হলে প্রফিট ক্রেডিট করব, লস হলে লসটা কি করব, আমরা ডেবিট করব। এইটাই ঠিক আছে, এটা আমরা একটু মনে রাখবো। জাস্ট এখানে আর কোনো ঝামেলা নাই। এখন হচ্ছে যে আমাদেরকে কি করতে হবে, অঙ্ক করতে হবে, প্র্যাকটিস করতে হবে। ঠিক আছে, এটাই আজকের মতো এতটুকু।